একটি হুমকি, আর তাতেই কেঁপে উঠল দিল্লি। বাংলাদেশের মাটি থেকে সরাসরি বলা হলো, ভারতের অখণ্ডতা বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে। একটা লাশ পড়লে আমরা লাশ নেব। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। এটা কি শুধুই রাজনৈতিক হুঙ্কার, নাকি এর পেছনে আছে এমন শক্তি যা ভারতের অখণ্ডতার জন্য সত্যিকারের হুমকি? যে ছাত্রনেতারা 15 বছর ক্ষমতাধর সরকারকে গড়িয়ে দিয়েছে, আজ তারাই ক্ষমতার মালিক। তারাই এখন বলছে দিল্লির তাবেদারি মানি না, প্রয়োজনে সেভেন সিস্টার আলাদা করব। ভারত 16 মাস ধরে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে ম্যানেজ করতে, চাপ দিতে, অনুরোধ করতে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ব্যর্থ, ইউনূস সরকারকে বাগে আনতে ব্যর্থ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন বন্ধুত্ব থামাতেও ব্যর্থ। তাহলে প্রশ্ন একটাই, ভারত কি এবার সত্যি ভয় পেয়েছে? সেভেন সিস্টার্স বাঁচাতে ঢাকার কাছে মাথা নত করবে দিল্লি, নাকি এমন এক সংঘাতের দিকে যাবে যার পরিণতি কেউ কল্পনাও করেনি? 15ই ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। এক সমাবেশে দাঁড়িয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেন। তিনি বললেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকে সাবধান থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বললেন, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। এটি কোনো অস্পষ্ট ইঙ্গিত নয়, এটি সরাসরি ভারতের অখণ্ডতার বিরুদ্ধে রাজনৈতিক হুমকি। শুধু তাই নয়, হাসনাত আরও বললেন, দিল্লির দাবিদারি করে যারা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করেই আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। এই বক্তব্য স্পষ্ট, টার্গেট একটাই, সেটি হলো ভারত। এই হুমকি হঠাৎ আসেনি। একই সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, হাদির উপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। অর্থাৎ একদিকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি, অন্যদিকে ভারতীয় দূতাবাস অচল করে দেওয়ার হুমকি। এগুলো বিচ্ছিন্ন বক্তব্য নয়, রাজনৈতিক ধারাবাহিকতার অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এই অঞ্চলকেই বলা হয় সেভেন সিস্টার্স। এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র একটি সরু করিডোরে। ঐতিহাসিকভাবে বিচ্ছিন্নতাবাদে সংবেদনশীল। বহু দশক ধরে এখানে সশস্ত্র বিদ্রোহ, জাতিগত সংঘাত এবং সীমান্ত অস্থিরতা। এই অঞ্চল হারানো মানে ভারতের ভৌগোলিক এবং কৌশলগত হৃৎপিণ্ডে আঘাত। এ কারণে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি ভারতের কাছে লাল সতর্কতা। সবচেয়ে বড় প্রশ্ন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ কি এমনি এমনি হুমকি দিয়েছেন? এই তিনজন শুধু একজন বক্তা নন, তারা সেই রাজনৈতিক ধারার প্রতিনিধি যারা শেখ হাসিনার 15 বছরের শক্তিশালী শাসন ভেঙে ফেলেছিল, যারা ছাত্র অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, যারা আজকের অন্তর্বর্তী সরকারের ক্ষমতার ভিত্তি। এই বাস্তবতায় প্রশ্ন আসে, যারা একটি রাষ্ট্রের ক্ষমতা উল্টে দিতে পারে, তারা কি আঞ্চলিক অস্থিরতা তৈরি করার ক্ষমতা রাখে? এ কারণে এই হুমকিকে ভারত হালকাভাবে নিচ্ছে না। ভারতের কূটনৈতিক ইতিহাসে বাংলাদেশ ছিল একটি সহজে মানানো যায় এমন প্রতিবেশী, কিন্তু গত 16 মাসে পরিস্থিতি বদলে গেছে।
বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর একাধিক মামলা দিয়ে 1 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে। ভারতীয় রাজনৈতিক দল এবং সরকার বারবার জামিনের অনুরোধ করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো কর্ণপাত করেনি। অথচ কত বড় বড় অপরাধী জামিন হচ্ছে নিয়মিতভাবে। বার্তা পরিষ্কার, একটি জামিনের মতো বিষয়েও দিল্লির অনুরোধ মানবে না ঢাকা। সেই সঙ্গে ভারতের নতুন মাথাব্যথা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা। পাকিস্তানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বারবার বাংলাদেশ সফর, সামরিক ও কৌশলগত যোগাযোগ বৃদ্ধি ভারতের কাছে উদ্বেগের। কারণ ভারতের উত্তর পূর্ব সমস্যা, পশ্চিমে পাকিস্তান, দক্ষিণ পূর্বে বাংলাদেশ, এই ত্রিভুজ ভারতের নিরাপত্তা ভারসাম্য নষ্ট করতে পারে। তাহলে কি 7 সিস্টার সত্যি বিচ্ছিন্ন করা সম্ভব? বাস্তব বিশ্লেষণে আসা যাক। বাংলাদেশ একা বসে 7 সিস্টার্স আলাদা করতে পারবে এমন কথা বলা বাস্তবসম্মত নয়। কিন্তু সীমান্ত অস্থিরতা, বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হওয়া, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু, এসব মিলিয়ে ভারতের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করা সম্ভব। এটাই আসল শক্তি। তাহলে এখন ভারত কি করবে? ভারতের সামনে এখন 3টি পথ। 1, শক্ত অবস্থান, অর্থাৎ সীমান্ত কঠোর করা এবং কূটনৈতিক চাপ। 2, নীরব সমঝোতা, পর্দার আড়ালে আলোচনা করে কিছু দাবি মেনে নেওয়া। 3, অপেক্ষা ও সময়ক্ষেপণ, পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা। বাংলাদেশ কি এখন এতটাই শক্তিশালী যে ভারত বাধ্য হবে নতজানু হতে? 7 সিস্টার্স হয়তো আজ বিচ্ছিন্ন হচ্ছে না, কিন্তু যে হুমকি এসেছে তা ভারতের জন্য স্পষ্ট বার্তা। বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, সঙ্গে পাকিস্তান আছে, তুরস্ক আছে। তাই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় কেমন হবে তা নির্ভর করবে দিল্লি এবং ঢাকার পরবর্তী সিদ্ধান্তের উপর। নাহিদ, হাসনাত, মাহফুজরা কি পারবে 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে